হেয়ার স্টাইলটা সম্পর্কে একটু শুনি। হেয়ার স্টাইলটা সম্পর্কে একটা ব্যথার, একটা যন্ত্রণার গল্প আছে। কিরকম? আচ্ছা। আমি যখন বড় হতে শুরু করি, আমার চুল একদম ছোট্ট, ছোট্ট করে কাটা হবে, এই ছিল আমার বাড়ির লোকেদের ইচ্ছা। আমি নিজের সঙ্গে নিজের কিন্তু যাপন আমার ভীষণ সুমধুর। যার ফলে আমার ওই বেরিয়ে আসতে দুঃখের সিচুয়েশন থেকে মানে সময় লাগে না। এবার সাডেনলি দুঃখ হলো, মুড সুইংস যাকে বলে, এসব হতেই থাকে। যে কারণে আমার যারা খুব কাছের বন্ধু, যারা আমায় খুব ভালোভাবে চেনে, তারা সেইভাবেই আমায় মানে ট্রিট করে। কনস্ট্যান্ট রিঅ্যাসিওরেন্স দেয় যে না, এভরিথিং ইজ ফাইন। অভিমানী আর কি, বাড়ির লোকেরা জানেন ছোট্ট একটা কিছু বললে আমার বড় দুঃখ হয়ে যায়। যে নিজেই আমি অমুক চরিত্র সজল হয়ে গেলাম, বা শতরূপা হয়ে গেলাম, বা হয়ে গেলাম শ্রীমা নামে কোনো একটা চরিত্র। বাইরের থেকে জানালা খোলা থাকতো, অনেকেই হাঁটাহাঁটি করতেন বাইরে, ইনফ্যাক্ট আমার মা বাবা সবাই, তারা অবাক হয়ে যেতেন, এই কার সঙ্গে কথা বলছে, কি কোনো মানে সুপার ন্যাচারাল? হ্যাঁ, কোনো নাকি? যারা এই প্রফেশনে মহিরুহ, তাদেরও তো জীবনে প্রচুর দুঃখ যন্ত্রণার ঘটনা ঘটে, কিন্তু কাজটা করতে হবে, প্রফেশন। সেই প্রফেশনের জন্য তাদের নিজস্ব জীবনের ট্র্যাজেডিকে উপেক্ষা করেও তাদের হাসাতে হয়েছে, বাধ্য এন্টারটেইন করতে হয়েছে। সেইটা কত যন্ত্রণা। খুব কান্না পেলে কাঁদি, হ্যাঁ, তারপরে আবার খুব কাঁদতে কাঁদতে ঘুম পেয়ে গেলে ঘুমিয়েও পড়ি, হ্যাঁ, আর মায়ের সঙ্গে সবটা শেয়ার করি। তো আমি প্রথমেই যেটা জানতে চাইবো, সমাপন কোথায় বড় হয়েছে? আমার জন্ম আসানসোলে, আমার মামার বাড়িতে। তারপর আমি বেশ যখন আপার নার্সারি, লোয়ার নার্সারি, এই সময়টায় আমি মচলন্দপুরে বড় হয়েছি, সেখানে আমার পৈতৃক বাড়ি। আর তারপরে আমি বিরাটিতে চলে আসি। বিরাটিতে এখনো অবধি বিরাটিতেই আছি। তার কারণ আমার বাবা বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তনের টিচার ছিলেন। আপাতত বিরাটিতেই থাকি। আচ্ছা। তো ভয়েসের জন্য সবাই চেনে। হ্যাঁ। তো এই ভয়েসটা তুমি কখন বুঝতে পারলে যে তোমার মধ্যে এই এতগুলো চরিত্র আছে আর কি? দেখো, আমি না ছোটবেলা থেকে মিমিক্রি করতাম। বিষয়টা হচ্ছে যে, যেকোনো ঘরোয়া অনুষ্ঠানে বা যেকোনো জায়গায় আমি মধ্যমণি হতাম। মানে অমুক চরিত্রের নকল কর, দাদুর নকল কর, ঠাকুমার নকল কর। স্কুলেও তাই, অমুক ম্যামের নকল করতে হবে, সমাপন খুব ভালো করিস, হ্যাঁ, অমুক স্যারের নকল করতে হবে। এই করতে, করতে ইনফ্যাক্ট প্র্যাঙ্ক কল, যেটা না বললেই নয়। মানে আননোন নাম্বারে ফোন করে এমনটা হয়েছে, সার্ভিস সেন্টারে কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, আমার টাকা কাটা হয়নি। আমি করতাম কি, মহিলা সমিতি থেকে ফোন করছি এই বলে আমি খুব থ্রেট করতাম তাদের। ওরে সর্বনাশ! টাকা কিন্তু কাটা হয়নি, আমি আগেই বলছি, কিন্তু এমন ঝগড়া করলাম যে মহিলা সমিতি লেলিয়ে দেব, ১০ টাকা আমায় কিন্তু তারা দিলেন নিজে থেকে। এই হচ্ছে মানে কতটা সাংঘাতিক হতে পারে। তারপরে প্রচুর কেস খেয়েছি। সেই সঙ্গে আমি রেডিও শুনতে ভালোবাসতাম। রেডিওতে কিভাবে মেল আরজে, ফিমেল আরজে, তাদের মধ্যে পারস্পরিক খুনসুটিপূর্ণ কথোপকথন চালান। সেখানে বিভিন্ন চরিত্ররা কলার বন্ধু হিসেবে ফোন করেন, বাচ্চা, বুড়ো, বিভিন্ন বয়সের। তারপর অ্যাডভার্টাইজমেন্ট ব্রেক হয়। সেই সবটা মিলে আমি নিজেই রেকর্ড করতাম এবং বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনকে শোনাতাম। তাদের সাহসিকতায় কিন্তু ভর করে আমি বুঝতে পারলাম এটা নিয়ে সিরিয়াসলি এগোনো যেতে পারে। ছোটবেলায় তো মজার ছলে এই করতাম। তবে একটা বিষয় আমি খুব লাকি যে পরিবারের সাপোর্ট সেটা আমার রয়েছে বলেই এই বিকল্প, মানে একটা অদ্ভুত অন্য রকমের প্যাশনকে প্রফেশন করার সাহস পেয়েছি। একদম। এটা, এই যে প্যাশনকে প্রফেশন করার শুরুটা কবে থেকে হয়েছিল? এইটা খুব অদ্ভুতভাবে, আমি কখনো ভাবিনি যে প্যাশনকেই প্রফেশন বানাবো। হ্যাঁ, আরজে হওয়ার শখ ছিল। এক্কেবারে ছোটবেলায় আমার পাইলট হওয়ার শখ ছিল। খুব হাস্যকর। মানে ভেবেছিলাম যে ওই আকাশে উড়ে বেড়ায়, তো আমি পাইলট হব। ওড়ার ইচ্ছে ছিল। ওড়ার ইচ্ছে ছিল। তারপর আরেকটু বড় হয়ে আমার দিদিকে দেখলাম, আমার পিসির বড় মেয়ে সায়েন্টিস্ট। তো আমি ভাবলাম যে না, আমাকেও সায়েন্টিস্ট হতে হবে। আচ্ছা। তারপরে বেশ কিছু বছর আমার যেহেতু বাড়ির মানে মা বাবা সকলেই, এবং মামা বাড়ির দিকের এবং বাবার বাড়ির দিকে সকলেই, অধিকাংশ মানুষই টিচার, শিক্ষকতার সঙ্গে জড়িত কোনো না কোনোভাবে। কেউ মিউজিক্যাল টিচার, কেউ অঙ্ক। আমার মা যেমন বটানির টিচার, আমার বাবা অঙ্কের টিচার। তো সেই কারণে আমি টিচার হব মনস্থ করেছিলাম। কিন্তু আরও একটু বড় বয়সে যখন আমি দেখলাম এই ধরনের একটা ক্ষমতা সবাই বলেন, সেটা যখন আমার মধ্যে রয়েছে, এবং রেডিও শুনতে যেহেতু ভালোবাসি, রেডিওতে আমার গলা বাজলে কেমন লাগে, ওই স্পষ্ট উচ্চারণ, সুন্দর করে গুছিয়ে কথা, তো আমি রেডিও জকি হব বলে মনস্থ করলাম। বিভিন্ন বেসরকারি চ্যানেল, বিভিন্ন সরকারি স্টেশন, সেগুলো শুনে শুনে আমি ভাবলাম আমিও এই জায়গায়। এবং আলটিমেটলি সে স্বপ্ন আমার পূরণ হয়েছে। ক্রিয়েটিভ কাজকর্ম, আমার নিজস্ব চ্যানেল সমাপন মিশ্র ইউটিউব চ্যানেল, সেসব তো রয়েইছে, কিন্তু আমি একটি বেসরকারি চ্যানেলের এই মুহূর্তে আরজে হিসেবে আছি 91.9 ফ্রেন্ডস এফএম এ। আগে আকাশবাণী কলকাতার আরজে ছিলাম।
এই আর আচ্ছা, কি। আচ্ছা। বাহ! খুবই ভালো। এই যে আকাশে ওড়ার ইচ্ছে ছিল, সমাপন কিন্তু মানুষের মনে এখন উড়ে, উড়ে বেড়ায়। এতগুলো এই যে চরিত্র একটা গলায়, এটা কিন্তু সত্যিই মানে এটা গড গিফটেডই বলা যায়। মানে ভয়েস ওভার আর্টিস্ট আমরা দেখেছি প্রচুর। কিন্তু এরকম ঝগড়াও করতে পারে, এটা কিন্তু আমি ১ম দেখেছি যে একদম রিয়ালিস্টিক মনে হয়েছে। থ্যাংক ইউ। হেয়ার স্টাইলটা সম্পর্কে একটু শুনি। হেয়ার হেয়ার স্টাইলটা স্টাইলটা সম্পর্কে একটা ব্যথার, একটা যন্ত্রণার গল্প আছে। কিরকম? আচ্ছা, আমি যখন বড় হতে শুরু করি, আমার চুল একদম ছোট্ট, ছোট্ট করে কাটা হবে এই ছিল আমার বাড়ির লোকেদের ইচ্ছা। আচ্ছা। তো যার ফলে একদম যাতে চুলের মুঠি ধরলে যাতে চুল পাওয়া না যায় আরকি। এতটাই ছোট করতে হয়। মিলিটারি ছাঁট যাকে বলে। আচ্ছা। তাই করতাম। কারণ বাড়ির বড়দের কথা তখন শুনতাম এবং তারাও বলতেন, আমি একবারই মেনে নিতাম। বড় হওয়ার পর আরেকটু বড় হওয়ার পর আমার বেশ দুঃখ হলো যে প্রত্যেকবার চুল বড় হয়, আবার কেটে ফেলতে হয়। একটু মায়াও পড়ছে। আমি বরং একটা রিভোল্ট করলাম। একবার একটুখানি একটু প্রতিবাদটা করেই ফেললাম। আমি বললাম, না কাটাবো না আর। তারপর দেখলাম যে সেইবার না বলাতে আর কেউ কিছু জোর করলেন না এবং তারপরে একটু, একটু করে চুল বড় হয়েই যাচ্ছে এবং এই যে ধরনের কাজের সঙ্গে আমি যুক্ত, সেখানে কেউ চুল কাটা নিয়ে বা নিজস্ব যদি কোনো স্টাইল থাকে সেইটা চেঞ্জ করা নিয়ে কেউ জোর করেন না। এবং বাড়িতেও আর আমার মা-বাবা, ঠাকুমা, ঠাকুরদা কেউই আর আমাকে কিছু বললেন না। তো চুল যেমন তার মতন বেড়ে যাচ্ছে। এখন কেউ জিজ্ঞেস করলেই আমি বলি, যখন গোড়ালি অবধি চুল আসবে তখন আমি ক্ষান্ত দেব। তার আগে নয়। তাহলে চুলের যত্ন তো নিতেই হয়। যত্ন আমি নিই না। আমার গলার মতোই, গলাও যেমন মানে অযত্নে প্রতিপালিত, আমার চুলের ক্ষেত্রেও তাই। আম কাজের কথা নয়, গলা নিয়ে কাজ, গলার যত্ন নেওয়া আবশ্যক, কিন্তু হয়ে ওঠে না। মানে ওই আরকি যে অযত্ন, কিন্তু বাকিটা আরকি যত্ন নেওয়া উচিত। আমি বলছি না এটা একেবারেই উচিত কথা নয়। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা বললাম আরকি। তো সমাপন সবাইকে হাসিয়ে বেড়ায়। মানে সবাই হেসে ফেলে। সমাপন আ নিজে কখনো দুঃখ পায়? হ্যাঁ, সে তো প্রত্যেক মানুষই দুঃখ পায়। মানে তো য লাইফে কখন মানে সবচাইতে দুঃখের কোনো মানে ফেজ এসেছে জীবনে? সেরকম প্রচুর এসেছে। আমি না একটু ওভারটলি সেনসিটিভ। আমার বন্ধু-বান্ধব জানে। ওকে। বিষয়টা হচ্ছে যে, এবং ওভার থিংকার বটে, এবং ওভার থিংকার হলে যা হয়, একদম, একদম। মানে আমি একদম খুব লেম একটা উদাহরণ দিচ্ছি, একদম পেটি একটা, মনে হবে যে আবার কি? হুম। কারোর সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম এবং তারপরে দেখলাম লাস্ট মেসেজটা আমি করলাম এবং সেইটা সিন করে কোনো রিপ্লাই এলো না। তখন আমি ভাবতে থাকি, আচ্ছা আমি কি কোনো ভুল করেছি? আমি তখন প্রিভিয়াস চ্যাটস গুলো, কনভারসেশন গুলো পড়তে থাকি। আমার কি আচ্ছা। কিছু অন্যায় হয়েছিল? এরকম। এখন অনেকটা কাটিয়েছি, আমি জানি হ্যাঁ, এটা হ্যাঁ, একটু হ্যাঁ। মানে ওভার থিংকিং কে একেবারে সাধনার পর্যায়ে নিয়ে যাওয়া যাকে বলে। এবং ওভারটলি সেনসিটিভ আমার এবং ইমোশনাল মানুষ, অভিমানী আরকি। বাড়ির লোকেরা জানেন ছোট্ট একটা কিছু বললে আমার বড় দুঃখ হয়ে যায়। যে কারণে আমার যারা খুব কাছের বন্ধু, যারা আমায় খুব ভালোভাবে চেনে, তারা সেইভাবেই আমায় মানে ট্রিট করে। কনস্ট্যান্ট রিঅ্যাসিওরেন্স দেয় যে না, এভরিথিং ইজ ফাইন। কিন্তু তৎসত্ত্বেও দুঃখ হয়। সকলের কাছে ভালো হওয়া যায় না। হুম। তো যখন দুঃখ হয়, একার সঙ্গে একার তো যাপন থাকে প্রত্যেক মানুষের। অবশ্যই, নিজের অবশ্যই। সঙ্গে নিজে যখন সংলাপ বিনিময় করি, আদান-প্রদান করি, তখন তো দুঃখ হয় বটেই। বিভিন্ন কারণে হয় এবং সবকিছু এখন মনেও নেই। হঠাৎ, হঠাৎ করে বা সাডেনলি দুঃখ হলো, মুড সুইংস যাকে বলে, এসব হতেই থাকে। আবার নিজেই নিজেকে রিচার্জ করি। নিজের স্কিনে কমফোর্টেবল হওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। একদম। যদি তুমি নিজের কোম্পানিটা সবচেয়ে বেশি এনজয় করো, ইউ ডু নট নিড এনিবডি এলস টু কনসোল ইউ। তোমাকে ভালো একদম। রাখার জন্য আর কারুর প্রয়োজন পড়ে না। সেইটা লাকিলি ভগবানের আশীর্বাদে বলবো, আশপাশের মানুষের শুভেচ্ছায়, আমি নিজের সঙ্গে নিজের কিন্তু যাপন আমার ভীষণ সুমধুর। যার ফলে আমার ওই বেরিয়ে আসতে দুঃখের সিচুয়েশন থেকে মানে সময় লাগে না। এই আরকি। আচ্ছা। আসলে আমরা তো জানি যে যারা হাসায়, তো তারা তাদের বোধহয় দুঃখ হয় না। তা তো যেহেতু ভুল। তারা হ্যাঁ, সবসময় হ্যাঁ। হাসাচ্ছে, তো এই জায়গাতে এরকম কিছু ফেস করতে হয়েছে? মানে কখনো কেউ বলেছে, "তোর আবার দুঃখ হয় নাকি?" এরকম টাইপের কিছু কোথাও থেকে হ্যাঁ, শুনতে মানে হয়েছে? এইটা না, এরকম বেশ কিছু ক্ষেত্রে বন্ধুরা হয়তো ক্যাজুয়ালিই বলেছে যে, মানে আমার অ্যাপিয়ারেন্স দেখে বা আমি সবসময় একটু হাসিখুশি থাকার চেষ্টা প্রাণবন্ত, করি। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি খুব দুঃখে থাকি সেটাও, এবং বিষয়টা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার মানে যত বন্ধু হয়েছে, আমি অদ্ভুতভাবে দেখেছি তারা তাদের ভেতরকার দুঃখ, যন্ত্রণার কথা, গোপন কথা, গভীর গোপন কথা সব আমার সঙ্গে অবলীলায় শেয়ার করতে পারে। খুব তাড়াতাড়ি নাকি আমার ক্লোজ হওয়া যায় এবং সেটা তারা বলে যে, "তুই মানুষটা ওরকম বলে তোর সঙ্গে আগে মানে খুব তাড়াতাড়ি ক্লোজ হওয়া যায়, মনের কথা শেয়ার করা যায়।" তখন তারা মনে করে, আচ্ছা এই মানুষটা তো এত শক্ত যে সকলের কষ্ট দুঃখ ধারণ করছে যাকে বলে, তার আবার কিসের কষ্ট? এই ধরনের একটা প্রিকনসিভড নোশন আমাদের মনে হয় এটা হিউম্যান নেচার তৈরি হয়ে যায়। তা একেবারেই সত্য নয়। তো এবার বিষয়টা হচ্ছে যে
প্যাশনকে প্রফেশন বানানোর তাগিদে আমি তো জাস্ট শুরু করলাম, আমার পথ চলা অনেক বাকি, আমি সবে শুরু করেছি, অনেক ছোট আমি। কিন্তু যারা এই প্রফেশনে মহিরুহ, তাদেরও তো জীবনে প্রচুর দুঃখ যন্ত্রণার ঘটনা ঘটে, কিন্তু কাজটা করতে হবে, প্রফেশন। সেই প্রফেশনের জন্য তাদের নিজস্ব জীবনের ট্র্যাজেডিকে উপেক্ষা করেও তাদের হাসাতে হয়েছে, বাধ্য এন্টারটেইন করতে হয়েছে। সেইটা কত যন্ত্রণা। সেই তুলনায় আমার সেরকম সিচুয়েশন টাচউড আমার এখনো ফেস করতে হয়নি। অদূর বা সুদূর ভবিষ্যতে নিশ্চয়ই হবে, এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে, এই আর কি। তো সমাপনের দুঃখ হলে কি নিজেই আয়নার সামনে গিয়ে নিজের ভয়েস শুনে হাসা হয় কখনো? না, তা হয় না। খুব কান্না পেলে কাঁদি, হ্যাঁ, তারপরে আবার খুব কাঁদতে কাঁদতে ঘুম পেয়ে গেলে ঘুমিয়েও পড়ি, হ্যাঁ। আর মায়ের সঙ্গে সবটা শেয়ার করি, হ্যাঁ। আচ্ছা, এইবার মায়েরও বয়স হচ্ছে, মাও যে সবকিছু আমি চাপিয়ে দিতে পারি না, মানে সবটাই মা বুঝবে, হ্যাঁ, মাকে সবকিছু বলবো, সেটা আমি এখন আর সেই এক্সপেকটেশন রাখি না, ফলে নিজের মধ্যেই রাখি। কিছু একটা এন্টারটেইনিং ভিডিও দেখে ফেললাম, কোনো একটা সিনেমা দেখে ফেললাম, তাও মন ভরলো না নিজের। আচ্ছা, আমার আরেকটা হচ্ছে, এটা আমি একটু বলি, আমি সুযোগ পেলেই বলে থাকি, আমি ছোটবেলা থেকে সিরিয়াল করতাম। কিরকম না, আমি বিভিন্ন কাল্পনিক সিরিয়াল তৈরি করতাম ঘরের দরজা বন্ধ করে। আমার পরীক্ষা শেষ হলে 3টে জিনিস আমার নিজেকে সেলফ এন্টারটেনমেন্টের জন্য 3টে জিনিস থাকতো। একটা হচ্ছে পুতুল, বাড়িতে যে শোপিস থাকতো তাদেরকে নিয়ে কথা বলানো, সিরিয়ালের মতোই আর কি। ওর সঙ্গে কথা বলছে, অমুকের সঙ্গে অমুকের প্রেম ভাঙলো, অমুকের সঙ্গে অমুকের জুড়লো, অমুকের সঙ্গে অমুকের ঝগড়া, এই একটা। আর খাতায় বিভিন্ন, মানে কোনো একটি মেয়ে একটি ছেলে, তাদেরকে একে একে পেজ উল্টে উল্টে তাদের মধ্যে কোনো একটা সিন হচ্ছে, ঝগড়ার সিন, পরে মিল হয়ে গেল, সেইটা আঁকলাম। এরকম করে পাতা নষ্ট করতাম, দেওয়ালেও আঁকতাম। আরও একটা বিষয় হচ্ছে সিরিয়াল করা, সেটা হচ্ছে নিজেই আমি অমুক চরিত্র সজল হয়ে গেলাম, বা শতরূপা হয়ে গেলাম, বা হয়ে গেলাম শ্রীমা নামে কোনো একটা চরিত্র, শাশুড়ি, তার বৌমা, তারপরে তার হাজবেন্ড, সব কিছুই নিজে হলাম, এবং তাদের আবার বেশ কিছুদিন সিরিয়াল চলার পরে ইন্টারভিউ নিচ্ছি, সেটাও হচ্ছে, হ্যাঁ। সবটা মিলে সিরিয়াল শেষ হচ্ছে, মহাপর্ব হচ্ছে, দুর্ধর্ষ মহাপর্ব, সবটাই আমি এনাক্ট করছি ঘরের দরজা বন্ধ করে। বাইরের থেকে জানালা খোলা থাকতো, অনেকেই হাঁটাহাঁটি করতেন বাইরে, ইনফ্যাক্ট আমার মা বাবা সবাই, তারা অবাক হয়ে যেতেন, এই কার সঙ্গে কথা বলছে, কি কোনো মানে সুপার ন্যাচারাল, হ্যাঁ, কোনো নাকি কার সঙ্গে কথা বলছে একা একা। পরে তাদেরকে বলি যে এই ব্যাপার, মানে এইসব পাগলামো চলতেই থাকে। এবং এই যে এত কিছু নিয়ে রসে বসে আছি, তো ফলে খুব একটা কাউকে প্রয়োজন হয় না। মানে আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি, তারা দুঃখ পেলে না আগে হাতড়াতে থাকে, কাকে ফোন করবো, কাকে ফোন করে বলবো, এবং কাউকে না পেলে তখন তাদের অবস্থা খুব খারাপ হয়। সেইটা আমার কিন্তু হয় না। ক্রিয়েটিভ মাইন্ডেড যারা হয় তাদের একটু ওই ক্রিয়েটিভিটি নিয়ে বিজি থাকতে সুবিধা হয়, নিজে বকবক করতে থাকি তখন, ওই সিরিয়ালের মধ্যে সেটা ভেন্ট আউট করি। একদম একদম। এটা শুনে মনে হলো না এটা কি আমার একটা পাগলের মতন ব্যাপার, আমার কিন্তু মানে মনে হয় কি অদ্ভুত। যাই হোক, না, আমরা যেরকম ছোটবেলায় অনেকে আছে, আমরা লুডো খেলতাম, তো কেউ নেই, সেই ওই চালটাও আমি চালছি, আমি তো অ্যাটলিস্ট করেছি, তো সেটা মিলে গেল কিছুটা, সেটা এরকম হতে পারে। একদম। তো সমাপনের জীবনে প্রেম এসেছে? না, আমার জীবনে প্রেম এসেছে বলতে, আমি না প্রেমের কনসেপ্টটাকে ভীষণ চেরিশ করি। দ্য কনসেপ্ট অফ, যেহেতু আমি লিটারেচারের স্টুডেন্ট, আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ে স্নাতকোত্তর কমপ্লিট করে বিএডও করছি এই মুহূর্তে, যার ফলে আমার মনে হয় যারা লিটারেচারের কেবল পাশ করার জন্য পড়া নয়, সাহিত্য তো আমাদের বৃহত্তর সমাজেরই ক্ষুদ্র সংস্করণ। তো প্রেম বিষয়টা, এই কনসেপ্ট অফ লাভ, সেটা আমার ভীষণ ভালো লাগে। কারণ কি, মানে কোন একটি ব্যক্তি বিশেষের প্রতি প্রেম না, কিন্তু এই যে বিভিন্ন অনুভূতিটা নিয়ে ভাবা, সাহিত্যের বিভিন্ন চরিত্র, তাদের কিভাবে প্রেম হচ্ছে, প্লেটোনিক লাভ, এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। এবং যার ফলে আমি বিভিন্ন সময় প্রেমে পড়ি, এবং সেটা মনোজগতেই তার যাপন চলে, তারপর সেটা ভাঙে, তারপর আবার হয়। দিনের শেষে আমি আমার মন যে প্রেমে পড়েছে, আমার যে প্রেমিক মন, সেইটাকে আমি রেজুভিনেট করার চেষ্টা করি, মানে কারোর জন্য যেন সেটা ভেঙে না যায়, সেটাকেও যত্নে লালন পালন করে সেটাকে মানে ঠিকঠাক রাখার চেষ্টা করি। কারণ প্রেমিক মন যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে আর প্রেম করতে পারবে না বলে আমার ধারণা। একদম। প্রপোজাল এসেছে প্রেমের? প্রপোজাল সেই অর্থে আমি ঠিক বুঝিনি, ডিরেক্টলি তো নয়, সেরকম সাহস পাইনি হয়তো বলেন, তা তো জানি না, হতে পারে। ইন্টিমিডেটিং মনে হয় কি আমাকে, আমি জানি না। ডিরেক্টলি নয়, তবে আমি ঠিক বুঝতে পারি না সেই ব্যাপারগুলো। অনেকে খুব ক্লোজ হতে চেয়েছে, মানে সেইটা কি তাদের প্রেমের প্রকাশ না বন্ধুত্বের প্রকাশ, তা এক্স্যাক্টলি। কারণ ক্ল্যারিটি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ দরকার। ক্ল্যারিটি যদি না থাকে, সবটা আলো আধারি, সেখান থেকে ক্ল্যারিটি খোঁজা, মানুষরা তো সময় কোথায় ক্ল্যারিটি খুঁজবে? স্বচ্ছতা না থাকলে তো বোঝা মুশকিল আসলে।
তো এই গলাকে ইউজ করে কখনো কাউকে প্রেমের ফাঁদে ফেলা কিংবা ব্রেকআপ করা এরকম ওরে কিছু হয়েছে? বাবা, সেই প্রচুর বন্ধুদের ঘটনা। মধ্যে তো আমি এগুলো চলে। অ্যাবসলিউটলি আমি সেই নিয়ে একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমি তখন ক্লাস 11 এ পড়ি। তার আগে তো আমি প্র্যাঙ্ক কল করছি, সব ঠিক আছে। আমার বন্ধুরা আমার এই প্রতিভা সম্পর্কে জানতে পারল যে ও খুব মানে একেবারে স্টিরিওটিপিক্যাল ফিমেল ভয়েস করতে পারে। তো যার ফলে ওরা কি তা আমাকে কাজে লাগালো। তাদের আচ্ছা। বিভিন্ন রকম একে কেস খাওয়াতে হবে, সেই বন্ধুকে ফাঁসাতে হবে। সেই কারণে আমিও করতাম, মজা লাগতো। কারণ ইনস্ট্যান্ট ভ্যালিডেশন পাচ্ছি, সবাই ভালো, ভালো বলছে। আমি এক্স্যাক্টলি। ভাবলাম বাহ! খুব ভালো। তো আমার এক বন্ধু ফেক অ্যাকাউন্ট বানিয়েছিল মেয়েদের নামে, সেইটা একজন বন্ধুকে ট্র্যাপে ফেলার জন্য, এবং ঘটনাচক্রে সেটা সে আমায় সামলাতে দেয়। আমি সামলাচ্ছি, বিভিন্ন ফোন আসছে, ফোন করছি, তারা সিরিয়াসলি নিচ্ছে। এই করতে, করতে আমার ওই বন্ধু বলল, "অ্যাকাউন্টটা তুই ক্লোজ করে দে। আর দরকার নেই, যে বন্ধুকে ফাঁসানোর কথা হয়েছিল, মিটে গেছে, তার সত্যটা বার করে ফেলেছি।" এইবার হলো কি, আমি ফেঁসে গেলাম। কারণ এই যে কনস্ট্যান্ট ভ্যালিডেশন পাচ্ছি, আমি মনে করছি বাহ! এই যে বিভিন্ন রকম গলায় কথা বলছি তাদেরকে, তাদের সঙ্গে ওই প্রেম একেবারে রিয়াল যেটা, সেই জিনিসটা হচ্ছে। বাহ! তাহলে মানে কোথাও হয় না যে নিজের ওই ক্ষমতা বা প্রতিভাকে একটা বুস্ট করা বা একটা ব্রাশ আপ করা, বা বেশ ভালো লাগছে। একটা কেউ যেন একটা হাত বোলাচ্ছে যে নিজের না, মধ্যে অটোমেটিক্যালি ব্লাশ করছে ওটা আর মানে অভ্যাসে হ্যাঁ, মনে পরিণত হচ্ছে যে হচ্ছে। বাহ! খুব ভালো তো। এই তো আমি হ্যাঁ, এটা করতে পারি, বাহ! মানে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছি একদম। যেন। এইটা একটা নেশার মতন হয়ে গেল। ফলে ওই একদম। অ্যাকাউন্ট আমি বন্ধ করলাম না। সেই অ্যাকাউন্টে প্রচুর এরকম হয়েছে যে যারা একেবারে সিরিয়াসলি প্রেমে পড়ে বিয়ে করবে জেনে, এট দ্য এন্ড অফ দ্য ডে আমি নিজে সবটা মানে বলেছি যে এটা কিন্তু একটা ফেক অ্যাকাউন্ট ছিল। আমি জাস্ট মজার জন্য এটা করেছি। ডাজ নট ম্যাটার। এত সুন্দর গলা যার, তাকে আমি দেখতে চাই। এই বলে, এবং সেখান থেকে অনেক কষ্টে ইয়ে করে তারপর বন্ধ-টন্ধ হয়ে গিয়েছিল। দেখা হয়নি কারো সাথে? পাগল না কেন? একেবারে না বাবা। এ তারপর বন্ধ করে দিয়েছি। তারপরে কেঁচো খুঁড়তে কেউটে। তারপর সেই বন্ধুর ডাক পড়বে, কোন বন্ধু খুলেছিল অ্যাকাউন্ট। কোনো আচ্ছা, দরকার নেই। আচ্ছা। আমি একেবারে ক্ষমা-টমা চেয়ে নিয়ে ইয়ে করে, তাও তারা পাগল হয়ে গিয়েছিল। আল্টিমেটলি ব্লক করতে হয়েছে। পরে বড় হয়ে বুঝেছি না, এ হচ্ছে মানুষের অনুভূতি নিয়ে খেলা করা। আসলেই, এ আমার ঠিক আসলেই। হয়নি। এই একদম। হুম, হুম। তার মানে প্রেম নিয়ে বেশ মজার আড্ডায় আর কি অভিজ্ঞতা। মজা হয়েছে। মজার ঠিক। অভিজ্ঞতা আছে, সিরিয়াস অভিজ্ঞতা এখনো নেই, হয়নি। হয়নি। তো প্রেম নিয়ে চিন্তাভাবনা কেমন? মানে প্রেম ভালোবাসা মানে কি সমাপনের কাছে? এই যে বললাম, আমি যেহেতু সাহিত্যের স্টুডেন্ট, লিটারেচারের স্টুডেন্ট, আমার কাছে প্রেম বিষয়টা ভীষণ সুন্দর, ভীষণ মানে প্রথমত প্রেম নিজের সঙ্গে। নিজেকে যদি তুমি ভালোবাসো, নিজের প্রেমিক মনটাকে যদি তুমি লালন পালন করতে পারো, তাহলে আমার মনে হয় দৃষ্টিভঙ্গি সুন্দর হয়। এবং একদম। তোমার যদি দৃষ্টিভঙ্গি সুন্দর হয়, তাহলে তুমি কোনো রকম কোনো কৃত্রিম ভেদাভেদ প্রেমের ক্ষেত্রে আসবে না আর কি। যতই আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করি যে আমার অমুক মানুষকে চাই, তাকে দেখতে অমুক এমনটা হতে হবে, তার গলার স্বর তেমন হতে হবে। কিন্তু সেগুলো না অনেক অনেক মানে অটোমেটিক্যালি ওই একটা রিজিড হয়ে থাকে না। আর যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি সুন্দর করি বা আমাদের মনোজগৎকে আরো একটুখানি হুম। বিস্তৃত করি, তাহলে আমার মনে হয় যে বারবার প্রেমে পড়া যায়। এবং প্রেমের ক্ষেত্রে ওই ধাক্কা পেলে নিজেকে যত্নে আবার সেখান থেকে ফিরিয়ে আনা যায়। আবার প্রেমে পড়া যায়। এই বিষয়টা চলতে থাকে। মানে প্রেম তখন মনে হয় না যে খুব সংকীর্ণ বা লিমিটেড টু সামথিং, সেইটা মনে হয় না। তার অর্থ যে অ্যাকচুয়ালি ব্যাপক, সেটা কিন্তু ব্যক্তিগত স্তরেও ইমপ্লিমেন্ট করা যায়। আসলেই, ব্যাপক আসলেই। অর্থে প্রেম। কারণ একদম। প্রেম শুধু পুরুষ নারীর প্রেম বা পুরুষ পুরুষ প্রেম বা নারী নারী প্রেম তা নয়। প্রেম তো হুম। সকলের জন্য, তাই না? আসলে। এবার প্রেম তো একটা অনুভূতি। আর অনুভূতি সেটা লিমিটেড নয়। অ্যাবসোলিউটলি। এবং সেখানে যদি আমি বলি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথা বললে সবাই হাসবে। হাসবে। যারা ওই স্টিরিওটিপিক্যাল প্রেমে বিশ্বাসী, কনভেনশনাল প্রেমে বিশ্বাসী, হাত ধরে ধরে ভিক্টোরিয়া বা গড়ের মাঠে যাওয়া, তারা তখন হাসবে, বলবে বাবা এখানে প্রেম নিয়ে কথা হচ্ছে, মাখো মাখো একটা অনুভূতি, ব্লাশ করার ব্যাপার, ভ্যালেন্টাইন্স ডে, প্রপোজ টোপোজ, তো সেখানে আবার জীবে প্রেম কেন? কিন্তু আসলেই তাই। আমরা কিন্তু একটা বয়সের পরে তারপর তো ওই বন্ধুত্ব, ওই প্রেম, ওই একসঙ্গে থাকা, এই ব্যাপারটা কিন্তু ব্যাপক অর্থের প্রেম না হলে সেটা সম্ভব হয় না। আসলে, আমার আসলে। মনে হয় এই যে আমাদের মা-বাবাকে আমরা দেখেছি বা আমাদের পরিবার, জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে তো ভীষণভাবে সত্যি। কত রকম ঝামেলা হয়, কত রকম হুম, অশান্তি হয়। হুম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু একসঙ্গে থাকতে চায়। থাকতে এবার চায়। সেটাকে অভ্যেস বলবো না প্রেম বলবো, সেখানেও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও যেন ব্যাপক অর্থে ভালোবাসা, প্রেম সেখানে রয়ে যায়। তাই তারা একসঙ্গে থাকতে চায়। এটা আমার আসলে, মনে হয়। আসলে। আমি সব জানি তা নয়। আমার মাত্র এই ২৬-২৭ বছর বয়স। এখানেই যে জীবন সম্পর্কে সব জেনে গেছি তা নয়। তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়েই বললাম। এরকম কখনো হয়েছে যে ব্রেকআপ হচ্ছে কিংবা হবে হুম, বন্ধুদের হুম, মধ্যে কেউ এসে ভয়েসের হেল্প চেয়েছে হুম। যে ভয়েসটাকে ইউজ করে কিছু একটা করলে হয়তো তাদের সম্পর্কটা টিকে যেতে পারে? না, সেটা প্রাঙ্ক হয়নি। করা হয়েছে না, কিছু? ব্রেকআপের ক্ষেত্রে আবার আমার মানে তখন আর কোন রকম কোনো
অন্যরকম গলা বার করতে হয়নি। তখন এমনও হয়েছে যে ওই যে বললাম না ছোটবেলা থেকে আমাকে শেয়ার করা বা সমাপনকে শেয়ার করা যায়, সমাপনকে সব বলা যায়, মনে হয়। আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার কলেজে, বিধাননগর গভর্নমেন্ট কলেজে পড়তাম। সেখানে একজন, আমি জানি না সে দেখবে কিনা, আমি নাম নেব না, থাক। তারা 2 বান্ধবী, একে অপরের খুব ভালো বান্ধবী, হ্যাঁ? এবার হঠাৎ করে মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলে। তো আমাদের 3 জনেরই নাম এস দিয়ে শুরু, ইনিশিয়াল। তো হঠাৎ করে সেই মেয়েটি আমায় বলছে যে, সমাপন তোর সঙ্গে আমার কথা আছে। আমি বললাম, চল না, আমরা তো অমুক রেস্টুরেন্টে যাবো, এখন টিফিন এখন খাবো। তখন বলছে, না আমরা ওই জায়গায় যাবো, শুধু আমি আর তুই। আমি বললাম, কি ব্যাপার? আমি বললাম, ঠিক আছে চল। তখন গেল। তো আমি বললাম, হ্যাঁ এবার বল। তখন বলছে, দাঁড়া আগে খাই, খাবার অর্ডার করি। খাবার অর্ডার করছি, তখন ও আমাকে বলছে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে। ও শেয়ার করছে যে ব্রেকআপ হতে মানে হবে, বা ও খুব দুঃখে আছে, বয়ফ্রেন্ড ভীষণ টক্সিক, ওকে ভীষণ সন্দেহ করে ইত্যাদি আমায় শেয়ার করছে। তো আমি বললাম, তুই হঠাৎ এই কথা আমায় বললি, মানে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে তো এর আগে আমার সঙ্গে তোর কথা হয়নি, বা এতটা ক্লোজ আমরা নই যে সেখানে তুই, ইউ ডিডন্ট চুজ টু সে এভরিথিং টু মি প্রিভিয়াসলি, তা এখন হঠাৎ কেন, এখন তুই কেন নিজে মানে ওপেন আপ করছিস আমার কাছে? তখন ও বলছে, আমি জানি তুই কি বলবি, তুই অমুক মেয়েটার কথা বলবি, আমি যার বেস্ট ফ্রেন্ড বলে আমি ক্লেম করি, কিন্তু আমি এটা জানি আজকাল কেউ কারো কথা শোনে না, নোবডি ইজ গুড লিসনার, সবাই নিজে বলতে ব্যস্ত। চায়। তো আমাকে ওপিনিয়ন দেবে যে তোর এটা করা উচিত, তুই ওটা কর, কিন্তু আমি চাই আই নিড সামবডি যে আমাকে শুনবে। আমি জানি ইউ আর দ্যাট পার্সন, তুই শুনবি আমার কথা, আমার তাতেই অর্ধেক ক্ষতে মলম পড়বে। সুতরাং তুই শুধু শোন, আমি আর কিছু চাই না। তো আমি শুনলাম, যেটুকু বললাম, মানে কাউন্সিলররা যেটা করেন, তা যে সবকিছু শোনেন, একসেপ্ট করেন, তারপরে তারা তাদের জায়গায় থাকলে তিনি যেটা করতেন সেটা শেয়ার করেন। আমিও তাই বললাম, এবং তারপরে আমাকে ফোন করে পরে থ্যাংক ইউ বলেছিল, আমায় জানিয়েছিল যে তারপরে ও অনেক ভালো আছে, ওর কিছু এসে যায় না, যদি ওদের ব্রেকআপও হয়ে যায়, ও নিজেকে ভালোবাসতে শুরু করেছে। সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো সেখানে হয়তো ফেক ভয়েস আমায় বার করতে হয়নি, কিন্তু ওই রিয়েল সমাপনের হেল্প, কোথাও মানে অ্যাসিস্ট্যান্স যদি সে একদম। পেয়ে থাকে, আমার কাছে সেটা ভীষণ ভাগ্যের। একদম। সমাপন কি কোনো কার্টুনে ভয়েস দেয়? আমি একটা ভয়েস ওভারে কাজ করেছিলাম, সেটা ইটিভির প্রজেক্ট ছিল, কিং আর্থার অ্যান্ড হিজ ফ্রেন্ডস অফ দ্য রাউন্ড টেবল। তো সেটা ডাবিং করেছিলাম সেখানে। এছাড়া কোনো কার্টুনের ভয়েস ওভার সেরকম করিনি। আমি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে ফ্রিল্যান্স মানে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেছি বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে। ওকে। যেমন আচ্ছা। আমি নাম নিয়েই বলি, সানডে সাসপেন্স, গপ্পমীরের ঠেক, গপ্পমীরের ঠেকে এখনও কাজ করি। সানডে সাসপেন্সে এখন করতে পারি না, যেহেতু ওটা টাইমসের গ্রুপ, আর এবিপির গ্রুপ হচ্ছে 91.9 ফ্রেন্ডস এফএম, সেখানে আমি আছি। আগে আমি সানডে সাসপেন্সে ভয়েস ওভার করেছি, এখন সেটা সুযোগ মানে আসবেও না। কিন্তু গপ্পমীরের ঠেকে যখন মির্দা ডাকেন আমি করি গল্প পাঠ। এছাড়াও বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে কাজ করি। আমার নিজস্ব যে চ্যানেল সমাপন মিশ্র, সেখানে তো কন্টেন্ট তোমরা তো দেখোই, জানোই, ইউটিউব চ্যানেল। তো সেখানে সিলভার প্লে বাটন পেয়েছে, তারও একটা দায়িত্ব রয়েছে, এই আর কি। কাজের ক্ষেত্রে কখনো কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে এই যে প্রফেশনে? সেই রকম হয়নি, আপাতত হয়নি। মানে আমার মনে হয়েছে যত আমি যা যা কিছু সুযোগ পেয়েছি বা যা যা কাজের অভিজ্ঞতা আমার হয়েছে, বেশিরভাগটাই আহ, সৌভাগ্য বলবো আমি। হ্যাঁ, আমি লাকি বলে আমি কিন্তু আমার এই ক্ষমতাটা রেকগনাইজড হয়েছে, আমি সুযোগ পেয়েছি, এবং কখনো মানে টিল টুডেজ ডেট আমাকে খুব একটা কাজ চাইতে হয়নি। আমি কিন্তু এটা একেবারে অহংকার করছি না, আমি ভীষণ আই এম থ্যাঙ্কফুল টু গড এবং থ্যাঙ্কফুল টু দেম যারা আমায় সুযোগ দিয়েছেন। আমি অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের সান্নিধ্যে, তাদের আশীর্বাদ শুভেচ্ছা আমার চলার পথের পাথেয় হোক, তাদের সেই আশীর্বাদ, সেই সহযোগিতার হাত, তার জন্যই আমার বিভিন্ন সুযোগ পাওয়া, মানে টিল টুডেজ ডেট। সেই কারণে খুব একটা আমায় অসুবিধে ফেস করতে হয়নি। বাকিটা তো মজার ছলে আনন্দ করে কাজ করেছি, ফলে কাজের জগতে এখনো পর্যন্ত সেই রকম কোনো সমস্যার সম্মুখীন আমায় হতে হয়নি। তবে জাগেল করা ইজ টাফ, মানে নিজের ইউটিউব চ্যানেল রয়েছে, ফ্রিল্যান্স ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করি, তারপর আমি এই মানে 8 আওয়ার্স একটা জব আছে আমার রেডিওতে, সেটা করতে হয়, বিএড করছি, এই সব কিছু একসঙ্গে ম্যানেজ করা, ব্যালেন্স করে চলা ইজ আ টাস্ক, ইজ আ ম্যামথ টাস্ক, এবং এইটা যথেষ্ট প্রেশারের। খুব প্রেশারের। এবং ওই আমরা অনেকে ভাবি না যে সব করে ফেলবো, আলটিমেটলি সরেজমিনে যখন আমরা সেটা করার কথা ভাবি, সেটা কিন্তু খুব টাফ হয় আসলেই। একটা না একটা কিছু, তখন কিন্তু মার খায়। যেমন অনেকেই প্রশ্ন করে, তুমি কেন এত ইরেগুলার হয়েছো নিজের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে? কন্টেন্ট রেডি, এডিট করতে গিয়েই প্রোক্রাস্টিনেশন হচ্ছে। আমার একটু বাজে স্বভাব আছে, প্রোক্রাস্টিনেট করি আর কি, হচ্ছে হবে, ল্যাদ খাওয়া যাকে বলে, করছি করব, এই আর কি। তো এটা কাটাতে হবে আমার মনে হয়। আসলে নিজের চ্যানেলের জন্য সময় বের করো কিভাবে?
ওই যে করা খুব একটা হয় না। হঠাৎ এটা আমি না আগে ভীষণ খামখেয়ালি ছিলাম। যখন আমি অন্য কাজের সঙ্গে যুক্ত হইনি তখনও যাবতীয় যা ভিডিও ভাইরাল হয়েছে এবং আমার কনটেন্টের জন্যই বিভিন্ন জায়গায় আমি সুযোগ পেয়েছি। লকডাউনের সময় বেশ কিছু উপস্থাপনা ভাইরাল হয়। বিষয়টা হচ্ছে কখনো মনে হলো রাত ৩টের সময় উঠে আমি একটা কনটেন্ট করব, উঠে মশারি-টশারি খুলে সেটআপ করে ফেললাম। আবার কখনো রেডি সবকিছু, মনে হলো ধুর আজকে করব না, ঘুমিয়ে পড়ি। এইরকম, আমি এইরকমই খামখেয়ালি। ফলে কখন যে আমি করব নতুন ভিডিও সে আমিও জানি না। এই একটা বিষয়। তবে রুটিনে বাঁধাটা দরকার। কারণ কনসিস্টেন্সি, সোশ্যাল মিডিয়া কিন্তু কনসিস্টেন্সিই বোঝে। সেটা না হলে কিন্তু হুম, 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 চ্যানেলের খুব একদম। ক্ষতি হয়। হুম, হুম। আমি রেগুলার আবার থাকতে আমার হয়। একটা জিনিস মনে হয়, আমার তো কারোর সঙ্গে কম্পিটিশন নেই। আমি আমার মতন করি। কিন্তু যত ম্যাচিউর হচ্ছি, বড় হচ্ছি তখন মনে হচ্ছে যে না, এটা নিজের কাজের সাথে কথা নিজের নয়। কম্পিটিশন রাখতেই ঠিক, হবে। এটা খুব তাহলেই একটা কাজের সাকসেস। নয়। কারণ তাহলে আমি পিছিয়ে পড়ব। কেউ আর আমায় দেখতে আসলেই। চাইবে না। একদম। এই এমনিতে অবসর সময়ে কি করা হয়? অবসর সময়ে বিভিন্ন কিছু এই কনটেন্ট নিয়ে হয়তো ভাবছি। অবসর সময়টা পাই এই মুহূর্তে যে তা নয়। রান্না-বান্নার শখ আছে? না, আমি কেবল চা খাওয়া-দাওয়ার আর শখ কফি নেই? করতে পারি। খাওয়া-দাওয়ার শখ তো ভীষণ। আমি ভীষণ ভোজন রসিক। আচ্ছা, পেটুক আর ভোজন রসিকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পেটুক মানে মানে কোয়ান্টিটি ওয়াইজ যে অনেক খায়। কিন্তু আমি ভোজন রসিক। মানে আমি বিভিন্ন কিছু টেস্ট করতে টেস্ট করতে ভালোবাসি। ভালোবাসি। ভীষণ। আর আমার ঠাকুমা মজা করে বলেন, ওর ঢাকাই মসলিন জিভ। মানে এতটাই নাকি আমার টেস্ট বাডস এরকম উন্নত যে কোন খাবারে কম নুন, আগের দিন কোনটা বা একটুখানি নষ্ট হয়ে যাচ্ছে সব আমি ধরতে পারি। এবং তাতে বাড়িতে একেবারে তটস্থ থাকে যে তিতাস, আমার ডাকনাম তিতাস। তিতাস টেস্ট করলেই খুঁত ধরবে। এই আচ্ছা, আরকি বিষয়। আচ্ছা। ভাত গলে গেলে আমি সহ্য করি না। চাউমিন বা ম্যাগি, সেটা যদি নুডলস, সেটা যদি রান্না করা হয়, সেটা যদি গায়ে লেগে যায় একদম ভালো লাগে না। তো এই সমস্ত বিষয়ে আমি খুঁত ধরি। আমি ভীষণ ভোজন রসিক আর ভীষণ খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। কিন্তু নিজে রান্না করতে পারি না। শিখে ফেলবো, কারণ প্রত্যেকটা মানুষের রান্না শেখা আজকের দিনে দাঁড়িয়ে আসলে। জরুরি। হুম। বন্ধুদের কাছে কেমন সমাপন? ভীষণ ভালো বন্ধু। আমার টাচউড, আমার ফ্যামিলি ভীষণ ভালো এবং বন্ধু-বান্ধব মানে এখনো পর্যন্ত যাদের পেয়েছি সকলে ভীষণ সাপোর্টিভ আমার কাজের ক্ষেত্রেও, এবং দে আর বিউটিফুল পিপল যারা আমার বন্ধু আরকি। আমার প্রচুর বন্ধু, এবং তার মানে এই নয় যে আমি সকলের সঙ্গেই ভীষণ ক্লোজ, তা নয়। তো হ্যাঁ, এভরিবডি ইজ সাপোর্টিভ, এভরিবডি একদম। ইজ নাইস টু মি। এবং তাদেরকে যখন আমি কখনো জিজ্ঞেস করি যে, "এত ভালোবাসিস কেন রে আমায়?" তখন বলে, "তুই নিজেকে প্রশ্ন কর। তুই আমাদের সঙ্গে ভালো বলেই আমরাও তোকে ভালোবাসি।" এই আরকি। আমার মনে হয় এটাই দরকার। আজকে তো পেশেন্স খুব হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে। খুব সহজে বন্ধুত্বের সম্পর্ক হোক, প্রেমের সম্পর্ক হোক, আমরা বিচ্ছেদের একটা একদম আল্টিমেটাম দিয়ে পর্যায়ে দিচ্ছি। চলে যায়। হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে একে অপরকে কাউন্সিল করে, একে অপরের কোথায় রাগ হয়েছে একটু সর্ট আউট করে নিলে আমার মনে হয় সম্পর্ক বহুদিন টেকে। তো আমার ক্ষেত্রে এরকম ১০ বছর, ৯ বছর, ১১ বছরের বন্ধুত্ব রয়েছে। তাদের সঙ্গে এই আজকেই আমার এই পডকাস্টের পরে আমি আমার এফএম এ যাবো, সেখানে অনুষ্ঠান করব। তারপরেই সেই বন্ধুদের সঙ্গে দেখা করার প্ল্যান আছে। তো এইরকম এতদিনকার বন্ধুত্ব, ঝগড়া কি হয়নি? অশান্তি হয়নি? প্রচুর হয়েছে। ৩ মাস, ২ মাস কথাবার্তা বন্ধ। কিন্তু কেউ না কেউ আমরা ঠিক একে অপরের কাছে এসেছি। যে জায়গায় ঝগড়া হয়েছিল সেখান থেকে আবার শুরু হয়েছে। টিকে রয়েছে তো, হুম, চাইলে হুম, তো হুম, আমরা হুম, ভেঙেই হুম। ফেলতে পারতাম। এই হচ্ছে বিষয়। এফোর্ট দিতে হবে। সমাপনকে দেখলেই বোঝা যায় ভীষণ পজিটিভ। আমার সাথে খুব কম দিন হয়েছে পরিচয়। কিন্তু আমারও খুব পজিটিভ মনে হচ্ছে এবং একটা পজিটিভ ভাইবস যে পাওয়া সেটা সত্যিই ফিল করা যায়। তো এইটা এই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ। এটাই সত্যিই ফিল করা যায়। আমিও ফিল করেছি এবং ও এসেই মানে আজকে এসেই ও বলল যে আমরা তুমি করেই কথা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমি আমার আপনি করে সানায়া শুরু দিকে দেখেই করেছিলাম। একটা দিদি ভাইব কিন্তু ১ম থেকেই চলে এসেছে। সেই কারণে থ্যাংক ইউ। হ্যাঁ, এই কারণে আমার ইটস ১ম এই মাই বলতে ইচ্ছে প্লেজার। করল। হ্যাঁ। একদম। সমাপন আসলেই পজিটিভ। সমাপন গান করতে পারে? হ্যাঁ, আমি গান শিখেছি। আমার 3rd ইয়ার অব্দি এলাহাবাদ বিভাগে গান শেখা। বিশ্বজিৎ স্যারের কাছে শিখেছি ক্লাসিক্যালে। আমার মায়ের কাছে গান শেখার হাতেখড়ি। আমার মামার বাড়ি ইটের পাঁজায় সংস্কৃতি। আমার মামার বাড়ির দাদু ওস্তাদ কেরামাতুল্লাহ খাঁ সাহেবের ছাত্র ছিলেন। আচ্ছা। তারপর জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র ছিলেন। আমার মারা ৫ ভাই-বোন। আমার মা সবার বড়। তিনি সঙ্গীত প্রভাকর, নজরুল গীতিতে, তারপর ক্লাসিক্যালে 7th ইয়ার অব্দি কমপ্লিট করেছেন। আমার মাসি কত্থক নৃত্যশিল্পী। আমার বড় মামা আকাশবাণী কলকাতার তবলাবাদক। আমার মেজো মামা সেতারিস্ট আর ছোট মামাও তবলাবাদক। মানে আর পুরো টিম? অ্যাবসোলিউটলি, এবং মামার বাড়ি ইটের পাঁজায় বললাম না? কিন্তু আমার বাবার দিককার বাড়িতে প্রত্যক্ষত হয়তো কেউ গান বাজনার সঙ্গে, সংস্কৃতির সঙ্গে জড়িত নন। কিন্তু ভীষণভাবে সাপোর্ট করেন, ভীষণভাবে গান বাজনার অনুরাগী। ফলে যেটুকু আমার যা গান বাজনার প্রতি ভালোবাসা এসেছে, সেটা মায়ের থেকে এসেছে। বাহ! এই আজকে কি আরকি। একটা গান শোনা যেতে পারে? হ্যাঁ, শোনা যেতে পারে।
এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী শ্রীচণ্ডী চণ্ডী, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, ধ্বংস করতে সব বন্ধন গুণ্ডি, ধ্বংস করতে সব বন্ধন গুণ্ডি, চণ্ডী চণ্ডী এলো রে এলোই, রণরঙ্গিনী শ্রীচণ্ডী চণ্ডী। গলা খুব একটা ভালো নেই, প্রসঙ্গত উল্লেখ্য নজরুল গীতি এই গানটা আমার ভীষণ পছন্দের, সেই না, কারণে খুব এটা চুজ সুন্দর। মানে করলাম। তুমি যে মাল্টি ট্যালেন্টেড, এটা মানে এটা কি ছোটবেলা থেকে? তবে মানে জানো, তুমি সত্যি কথা বলতে গানের চর্চা আমার হয় না। আমি তো নিজে তুমি তো বুঝি গলার চর্চাও করো না, সময়ই পাও না। সময় পাই না, ঠিক আছে, কিন্তু করা তো উচিত। এবং গান আমি না আবার করে শিখবো, আমি যাই করি না কেন। আমার 3rd ইয়ার অবধি কমপ্লিট হয়েছে, আমার বড় ইচ্ছে 7th ইয়ার অবধি কমপ্লিট করার। আমি আবার শুরু করব। মাকে তো খুব একটা পাত্তা দিই না, নিজের বাড়িতে ঘর কা মুরগি ডাল বরাবর এরকম একটা বিষয় রয়েছে, তো টেকেন ফর গ্রান্টেড নেওয়া, সেটা নিজেই স্বীকার করছি যে মা যদি আমায় বলে শেখাবো, 4 করে প্রত্যেকদিন বসাবে না, আমি হয়তো বসবো না। আর মা তো আর ওরকম প্রতিষ্ঠান নেই যেখানে গান শেখা মানে শেখান, সে কারণে পরীক্ষাও দিতে পারবো না। তো আমার ইচ্ছে একেবারে রীতিমতো পরীক্ষা দিয়ে শেখার। সেই যেহেতু চর্চা হয় না, তাই আমি বুঝতে পারি যে গলাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, এই আর কি। আমি গানটা আবার শুরু করব, যাই করি না কেন গানের প্রতি আমার ভালোবাসা আছে। বাথরুম সিঙ্গার, বিভিন্ন ভয়েসে অমুক, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমারের গান টুকটাক গাওয়া, এগুলো করতে থাকি। আর মাঠের, আমার বাড়ির পাশে ফাঁকা মাঠ, মাঠের ওই পাশের বাড়ির যে সমস্ত বন্ধু তারা বিকেলে খেলতে এলে তারা আমি বলছি তুই খুব চিৎকার করে গান গাইছিলিস, শুনতে পেয়েছিলাম। তখন তো লজ্জায় আমি মুখ দেখাবো কাকে।